যে সাদিয়ার মা মারা গেছে, তোর নাকি মা মারা গেছে। আমি বললাম, কি আলাই বালাই কথা বল, আমার আম্মুর সাথে আমি কালকে রাতে কথা বলছি, আমি এটা বলছি। আমি কিন্তু তখন আমার সেলফে কাজ করে নাই যে আমি আম্মুর সাথে কালকে কথা বলছি নানু, আম্মুর কিছু হয় না বলে। তাহলে কার কথা বা বললো, আমি তো বুঝতে মানে সে তো বয়স্ক মানুষ, সে এতটা গুরুত্ব দেয়নি, বাট আমাকে কিন্তু এটা বলে ফেলছে সে। বাট আমি তখন বলছি যে নানু আমার আম্মুর সাথে আমার কালকে আগের দিন কথা হয়েছে 3 ঘন্টা। তখন বলছে তাহলে মনে হয় কার কথা বা শুনলাম। ওকে ফাইন, আমি কোনো রকম রাতটা পার করলাম। আমি তো খুব এক্সাইটেড যে আমার দাদা বাড়িতে যাবো, কারণ আমার দাদা বাড়ি ছিল আমার লাইফে একটা, আমার প্রাণ ছিল। মাঝ রাস্তায় যে আমার ফুফা আমাকে বলতেছে যে তুই একটু স্যালাইনের পানি খা, এটা বলতেছে। আমি স্যালাইনে এমনি তো আমি স্যালাইনের পানি খেতে পারি না, আমার বমি হয়ে যায়। তুই যদি দাদু বাড়িতে যে যদি সেন্সলেস হয়ে যাস, আমি যে আজব, তুমি সেন্সলেস হবো কেন? পরে বলতেছে যে না একটু স্যালাইন খা, তোর তো শরীর ভালো না, যদি একটা কোনো সমস্যা হয়ে যায়। তো আমি কি করছি, ফুফা ওইদিকে তাকাইছে, আমি মুখের মধ্যে স্যালাইন এদিকে ফেলে দিচ্ছি, ফুফা এটা টেরও পায় না। তখন আমাকে ফুফা আরেকটু রাস্তা যেতে যেতে বলতেছে যে চল আজকে তোর নানু বাড়িতে যাই। এদিকে আমি মানে মনে মনে বলতেছি সূর্য আজকে কোন দিকে উঠছে, যে যারা আমাকে কোনোদিন নানুর বাড়িতে যেতে দেয়নি, মায়ের সাথে যোগাযোগ রাখতে দেয়নি, সে আমাকে বলতেছে যে নানুর বাড়িতে যেতে। তখন বলতেছে যে তোর খালামণি, আই মিন আমার বড় ভাই সবাই আসছে, চল তো নানাকে একটু দেখে যাই। আমি আরো খুশি। দেন আমি ফুপার সাথে গেলাম, যাওয়ার পরে নানু বাড়িতে আমার আমি কিন্তু সেই ছোটবেলায় গিয়েছি, এরপরে কিন্তু এত 2 বছর 10 12 বছর 13 বছর কিন্তু কখনো যাইনি। মানে মার চেহারাই মনে নাই? মাকে তো দেখিনি আমি, আমার মাকে তো আমি কখনো দেখি নাই। আমার ক্লাস বেবি ওর যখন 1-এ উঠি তখন হয়তো আমাকে স্কুলে একবার দেখতে আসছিল, কিন্তু লুকায় ফেলছিল আমাকে, ওই যে বললাম মানে মার সাথে কখনো কোনোদিন দেখা হয়নি? কখনোই দেখা হয় না আমার মায়ের সাথে। তো তারপরে আমি আমার বড় বড় শক্ত করে আমার হাতটা খালি ধরেছিল। সে সে ভেতরে ভেতরে কেন জানি না একটু ভয় ভয়ে ছিল, যেটা আমি ফিল করছিলাম। কিন্তু আমার শক্ত, আমার কিন্তু হাত ছাড়ে নাই। আমি বোরখা পরতাম, হেজাব করতাম, আমাকে একদম পরীর বাচ্চার মতো লাগতো লিটারেলি। তো ওই সময় হচ্ছে আমার ফুপা আমাকে বলতেছে যে একটু দোয়া ইউনুস পড়। আমি না আসলে তখন ওই সময়টা আমার কাছে জড়াই যাচ্ছিল, কেন আমাকে এগুলো বলতেছে, ওয়াই আমাকে এগুলো কেন বলতেছে বারবার। ওকে ফাইন, আমি যখন আই মিন বড় নানুর বাসায় হচ্ছে আমাদের যাইতে হয়, তো আমার নানুর বাসায় পার দিয়ে বড় নানুর বাসায় যেতে 2-3টা বাসা পড়ে। তারপরে বড় সামিয়ানা টানানো দেখি, আমি ভাবছি যে হয়তো কারোর বিয়ে, কারোর মুসলমানের অনুষ্ঠান বা কিছু একটা। উঠানের উপরে চেয়ার দিয়ে অনেকেই বসে টসে আছে, তো আমাকে দূর থেকে দেখার পরে আমার মামা নানু সবাই আগে আসছে, বাট কেউ মানে কোনো রকমের টু শব্দও করে না। এসে আমাকে জড়ায় ধরে আম্মু কেমন আছো, নানু কেমন আছো। এমনও কেউ বলতেছে যে লাখির মেয়ে আসতেছে, কত সুন্দর দেখা যায়, দেখ পরীর বাচ্চা লাখির মতোই দেখা যায়, লাখির মতো কত উঁচা লম্বা হয়েছে। তো এরকম করতেছিল। ফুফা আমাকে তখনও শক্ত করে হাত ধরে আছে। আমি বাসার ভেতরে ঢুকতে একটা কাঠের বাক্স আমার চোখের সামনে পড়ে। আমি তখন জাস্ট এইভাবে বলছি যে কি হয়েছে। আমি চারপাশে একটু কান্নার আওয়াজ পাচ্ছিলাম, বাট আমাকে দেখার পর সবাই থেমে গেছে, সবাই থেমে গেছে, সবাই, এভরিবাডি। আমি জাস্ট বলছি কি হয়েছে। তখন কতক্ষণ কন্ট্রোল করবে ফুফা। 2টা দিন পরে আমাকে বলতেছে, তখন আমাকে আমার ফুপা হাত ছেড়ে দিছে, বলতেছে তোর মা নাই, এটা বলছে। তখন বলছে নাই, কই গেছে। আমিও না তখন আমার অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ চলতেছিল, আমি লিটারেলি ওই টাইমটুকুতে আমি জাস্ট সাইকোটিকই হয়ে থাকতাম। আই মিন আমি এত ভালোভাবে সবকিছু কেয়ার করতাম না, জাস্ট নিচে বসে পড়ি, আর কোনো মুখ দিয়ে কথা বের হয় নাই, কান্নাও করি নাই। পাশ থেকে সবাই প্যাম্পার করতেছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারো কথা শুনছি না। আমি লিটারালি আমার জগতে, আমি কোথায় গেছি আমি জানি না। দেন চোখে মুখে পানি দেওয়ার পরে সবাই পাশে থেকে নানুরা সবাই বলতেছিল যে ওকে একটু কান্না করাও, ওকে একটু কান্না করাও, ও তো এভাবে মারা যাবে, আমি তো 8টার লেগে মারা যাব। আমি তো কান্না করতেছি না বা আমি কোনো কথা বলতেছি না, এটা একদম আটকে গেছে আমার। তো আমাকে সবাই কান্না করতে বলছে, আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি, আমার ভাই ওইখানেই বসে আছে। আমি নিজেই হেঁটে হেঁটে আমার ভাইয়ের কাছে গেলাম, যে আমার ভাইয়াকে জীবনের প্রথম আমি গায়ে হাত তুলি, সবার সামনে আমি আমার ভাইয়াকে একটা থাপ্পড় মারি, সবার সামনে। মায়ের আদর খাইতে তোমার এত ভালো লাগে, আমাকে বলতেই ভুলে গেছো। তখন আমি জানতে পারি যে আমি যে অসুস্থ ছিলাম, মায়ের মারা যাওয়ার খবরটা আমি নিতে পারবো না, আমিই মারা যাবো, আমাকেই বাঁচাইতে পারবে না। যার কারণে আমার মা যে মারা গেছে, মারা যাওয়ার পরে আমাকে 2 দিন পরে মায়ের লাশ দেখাইছে, বিকজ অফ আমার মায়ের পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম? এক্স্যাক্টলি, কেন? বিকজ অফ আমার মা ছিল ছিল উনি ফার্স্ট অনেক ভালো ছিল, যেটা আমি জানতাম। বিয়ের 4-5 বছর পরে উনি ডুবে যায়। তারপর আমার মাকে অনেক বাজেভাবে টর্চার করতো।
আমার মা যেটা আর্নিং করতো সেটা নিয়ে নিত। আমার সো অ্যাকচুয়ালি আপনার মা সুইসাইড করে। না, আমার মা সুইসাইড করে, তাহলে আমার মাকে পোস্টমর্টম মেরে ফেলা হয়। ওই আমার মাকে মেরে ঝুলিয়ে রেখে যায়, যেটা আমি কিন্তু তখনও জানতাম না। মা যে মারা গেছে কিভাবে আমি জানতাম না। আমি মায়ের কাছে যে আমার লাইফের প্রথম আমি মায়ের মুখ দেখলাম। দ্যাটস দ্য পয়েন্ট। ওরা মা কীভাবে মারা গেছে দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট অ্যাকচুয়ালি ওর মায়ের মুখ জীবনে প্রথম দেখেছে এবং সেটা হচ্ছে এই অবস্থায়। আমি বহুবার বলেছি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আমার তখন মায়ের মুখটা দেখার পর আমার জাস্ট বারবার ফুপির মুখটা ভেসে উঠছিল আমার সামনে। মাকে অনেক ডাকলাম, আমাকে অজু করালো আমার নানু, অজু করে আমি, নানু বললো যে মাকে ছুঁয়ে দেখো, আম্মুকে ডাকো। আমি আম্মুকে আমার মা এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল যে পার্লার থেকে আম্মুকে সাজায় নিয়ে আসা হয়েছে। বাট তখন আমি জানতাম না আম্মু কিভাবে মারা গিয়েছে। বাট কপালে এখানে একটা দাগ ছিল, রক্তের দাগ ছিল, এখানে একটু দাগ ছিল, এখানে একটু দাগ ছিল। কিন্তু এত সুইট চেহারা, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার আছে না যে চকলেটের মতো লাইক এরকম। আমি মাকে ছুঁইলাম, ডাকলাম অনেকবার, আম্মু সারা শব্দ দেয় নাই। ফার্স্ট অফ অল আমি কিন্তু আমার ফুপা, আই মিন আমার বাবার মৃত্যুটা মেনে নিতে পারি নাই, যেটার জন্য আমার লাইফে আমি অসুস্থটা হই। তারপর মা মারা যাওয়ার পর আমি পুরো পাথর হয়ে যাই। মানে আমাকে যদি দুটো মারাও হইতো আমি ব্যথা পাইতাম না ওই টাইমটুকুতে। তো তারপরে আমরা ঢাকায় ব্যাক করি, ব্যাক করার পরে আমার ঘুমের ওষুধ চলে অনেক ভারী ভারী। তো আমার মা মারা যাওয়ার ঠিক দুই দিন পরে আমি ফুপার বাসাতে আমি ভুলে 2টা মেডিসিন একসাথে খাই। আমি খেয়াল করি নাই, খাওয়ার পরে খুব বাজে রিয়াকশন হয় আমার, যেটা হচ্ছে আমার হাত পা পুরো ভার হয়ে যায়। তো ওই টাইমে আমি বেডের উপরে বসে ভাইয়ার কম্পিউটারের ডেস্ক থেকে আমি একটা ব্লেড নিয়ে আমার নখ কাটছিলাম। ওইটা দুপুরবেলা ছিল, তো আমি নখ কাটছিলাম। আমি কিন্তু র্যান্ডমলি মানে খাওয়া দাওয়া করে, বাট 2টা মেডিসিন যে একসাথে আমি ঘুমের ওষুধে 2টা খেয়ে ফেলছি আমি এটা খেয়াল করি নাই। তো আমার হাত পা ভার হয়ে যায়, সামহাও আমার ব্লেড দিয়ে আমি এভাবে হাত চুলকাতে চুলকাতে আমি জোরে করে একটা দাগ দিই। আমার হাত, আমার এখনো হাতের কাটা দাগ আছে এখানে। ওহো, অনেক। তো এই দাগটা ফার্স্টের দাগ ছিল, যেটা আমি কোনো ফিল পাই নাই। ওই টাইমে আমার ব্লাড দেখতে এত ভালো লাগছিল, আমি ইচ্ছা করে না এগুলো এগুলো দিচ্ছিলাম, ক্র্যাশ করছিলাম এখানে ব্লেড দিয়ে। আমি না কোনো ব্যথা পাচ্ছিলাম, যেহেতু আমার পুরো শরীর ছেড়ে দিছে, না ব্যথা পাচ্ছিলাম, বাট আমার ব্লাড দেখতে ভালো লাগছিল তখন। আমার যে অসুস্থতা ছিল মাইনর স্ট্রোকে, সেটা কিন্তু আমার নাক মুখ দিয়ে ব্লিডিং হইতো। আর আমি এখানে একটা নোটিস করতে চাই, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদেরকে। আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি এবং কাজ করেছি লম্বা সময় ধরে। এই যে ও যেটা বললো না যে ওর হাতে, একটু দেখাই হাতটা এরকম করে, আপনি ক্যামেরায় ধরেন, হ্যাঁ আপনার হাত দেখতে পাচ্ছেন। এই দাগ আমি শত শত দেখেছি এবং আমি আজ পর্যন্ত কোনো ছেলের শরীরে পাইনি এই দাগ, সবই মেয়েদের শরীরেই। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে এই দাগগুলোর পেছনে বিহাইন্ড দ্য স্টোরি যেটা থাকে একটা প্রেমের সম্পর্ক মোটা দাগে। এবং কিন্তু ওর ক্ষেত্রে আমি যেটা পেলাম ডিফারেন্ট। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে কোন ডিপ সেন্সে গেলে, কোন ধরনের সেন্সে গেলে একটা মানুষ শরীর থেকে রক্ত বের করে দিতে পছন্দ করে। এটা নিয়ে আমি সাইকিয়াট্রিস্টদের প্রচুর ভিডিও দেখেছি, বাংলাদেশের সাইকোলজি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের খুব ব্রডার স্পেক্টে যে প্রবলেমগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ফেস করি সেগুলো টাচ করতে পারে এরকম টপিকগুলোর সংখ্যা খুবই কম, বা এগুলো নিয়ে ডিসকাস হয় খুবই কম। আজকেও যে হাতের কাটা একটা দেখালো, আমার মনে হয় যারা সাইকিয়াট্রিস্ট আছেন, যারা আমার শোতে দেখে থাকেন, তারা যদি কেউ ইন্টারেস্টেড হন কথা বলার জন্য এইসব বিষয় নিয়ে, দে ক্যান মেইল মি, আমাকে মেইল করতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে ইন ফিউচারে হয়তো বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ পডকাস্টিং নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ঘুমের মেডিসিনের রিয়াকশন, বাট আমি কিন্তু ঘুমের ওষুধটা 2টা খেয়েছি, বাট আমি বুঝতে পারিনি। পরে সুস্থ হওয়ার পরে কিন্তু আমি চেক করে দেখেছিলাম যে ওখানে 2টা ওষুধ নাই। ওকে, সো কাটার পর কি হলো? তো কাটার পরে আমার হাতে এত ব্লাড, মানে এত পরিমাণে বাজেভাবে ব্লিডিং হয়েছে। আমি তখন কি করছি, আমি একটা কাগজে একটা পেপারসের উপরে লিখতেছি যে আমি যদি আজকে মরেও যাই, আমি যদি আজকে মরেও যাই আমি খুব খুশি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কেন আমি এটা লিখছি আমি সেটাও জানি না। তারপর আমার যখন সেন্স ফেরে 6 থেকে 7 ঘন্টা পরে, দেন হচ্ছে আমি দেখি আমি হসপিটালের বেডে, আমার হাতে ব্যান্ডেজ করা, আমার পাশে আমার ফুফি, আমার বড় ভাইয়া। এই খবরটা অলরেডি জানাজানি হয়ে গেছে, দেয়ার আর এভরিওয়ান থিঙ্ক অ্যাবাউট ইট যে আমি সুইসাইডাল অ্যাটেম্প্ট করছি। আপনার সম্পর্কটা তখন কেমন? আপনার তখন আমার সাথে যোগাযোগ বন্ধ, তার টোটালি যোগাযোগ অফ। লাইক ওই কারণে কি আপনি ফ্রাস্ট্রেটেড ছিলেন? নো, বললাম না আমার মা মারা যাওয়ার পর আমি লিটারালি জাস্ট শকে পাথর হয়ে গেছিলাম। এক্স্যাক্টলি, অনেকগুলো ডেথ, অনেকগুলো মৃত্যু মাত্র এই অল্প